আজকে আমাদের বিশ্বগ্রামের যে প্রভাব, আমাদের 10টা অংশে বিশ্বগ্রামের প্রভাব ছিল। সেই 10টা অংশের বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো আজকে আমরা কভার দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা কি পড়েছিলাম সেটা আরেকবার একটু দেখি। এই 3টা অংশ আমাদের গত ক্লাসে শেষ হয়েছিল। আমরা এই 3টা অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো আজকে কভার করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের শিক্ষা, চিকিৎসা, অফিস, বাসস্থান, সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক বিনিময়, এই অংশগুলো বেগুনি কালিতে যেগুলো মার্ক করা আছে সেই অংশগুলো আজকে আমরা কভার করব। যোগাযোগ, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, এটা আমরা গত ক্লাসে করেছিলাম। ওকে, প্রথমে আসি শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে প্রথমে একটা ছবি দেখি। আমি নিজে একটা ছবি দিয়েছি, সবাই একটু ছবিটা খেয়াল করি। প্রথমে ছবির প্রথম অংশে দেখা যাচ্ছে ট্রেডিশনাল ক্লাস ট্রেনিং। মানে আমরা যে ট্রেডিশনাল ক্লাসগুলো করি, প্রচলিত ক্লাসগুলো করি, গতানুগতিক ক্লাসগুলো করি, আহ, বা বলতে পারো অফলাইনে যে ক্লাসগুলো করি, সেই ক্লাসগুলোতে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ থাকে, সামনাসামনি অংশগ্রহণ থাকে। তারপরে আহ, আমাদের এই অফলাইনের ক্লাসগুলো আমরা আরেকটা নতুন শব্দ এখানে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং। তো আমরা এই ইলেকট্রনিক লার্নিং এ আমরা ল্যাপটপ হোক, ট্যাব হোক, স্মার্টফোন হোক, আহ, অথবা যে কোনো ডিজিটাল ডিভাইস দিয়েই আমরা এই ইলেকট্রনিক লার্নিং করতে পারি। আচ্ছা, এখন সেটা আমাদের এখন ইলেকট্রনিক লার্নিংটা আরো সহজ হয়ে গেছে আমাদের জন্য। মোবাইল লার্নিং হয়ে গেছে, এম লার্নিং হয়ে গেছে। আমরা মোবাইল লার্নিং কে আমরা সংক্ষেপে বলি এম লার্নিং। আচ্ছা, আরেকটা ছবি দেখি। এখানে দেখতেছি আমাদের যে ধরো স্মার্টফোন, সেই স্মার্টফোনের থেকে পাতা উল্টাচ্ছে। তার মানে আমরা এখন স্মার্টফোনে বই পড়তে পারি বা অন্য যে কোনো জিনিসগুলোকে দেখতে পারি। সো এটাকে আমরা ই বুক বলতেছি, ইলেকট্রনিক বুক। এখন বই আমাদের কম্পিউটারের ভিতরে থাকে বা আমাদের মোবাইলের ভিতরে থাকে, আমাদের পকেটে নিয়ে বই নিয়ে ঘুরি আমরা। ঠিক আছে? তো এই ই বুকটা আমাদের একটা টপিক। আরেকটা ছবি দেখবো। দেখো, এখানে কিছু ব্যক্তি দূরে বসে আছে, বা আমরা যদি শিক্ষার্থী বা ক্লাস করতেছে ধরে নেই, তো কিছু আহ, মানুষ দূরে বসে আছে আর একজন মানুষ সে একটা ডিজিটাল বোর্ডকে সামনে নিয়ে সে কিছু লেকচার দিচ্ছে। তো এটা এক ধরনের ডিস্টেন্স লার্নিং। ঠিক আছে? দূর শিক্ষণ, ডিস্টেন্স লার্নিং। তো শিক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো এখন আমাদের যথেষ্ট প্রভাব ফেলতেছে। এখন আমাদের আইসিটি আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক হয়ে গেছে। আমাদের মাল্টিমিডিয়ার ব্যবহার হচ্ছে, আমরা ডিজিটাল কন্টেন্টকে ব্যবহার করতে পারছি। আমাদের ডিজিটাল হোয়াইট বোর্ডের ব্যবহার আছে, যেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো এখন আমাদের জন্য অনেক সহজ। আমাদের ভিজুয়াল বা ডিজিটাল কন্টেন্ট সমৃদ্ধ আমরা ওয়েবসাইট পর্যন্ত এখন ব্যবহার করার সুযোগ পাচ্ছি। শুধু তাই না, আমরা প্রশ্নপত্র প্রণয়ন করি, প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রেও আমরা এখন আহ আহ আমাদের অনলাইনে আমাদের সেইগুলোর সুযোগ আছে। এখন কি বিষয়গুলো আমাদের আছে সেটাও আমাদের একটু দেখা দরকার। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আমরা কম্পিউটারের ব্যবহার করি, সেটার সাথে সাথে শিক্ষক ছাত্রের উপস্থিতিকেও আমরা আইডেন্টিফাই করতে পারি। ক্লাস রুটিন তৈরি করা যায়, পরীক্ষার রুটিনও তৈরি করা যায়। আচ্ছা, শুধু তাই না, আমাদের ওএমআর, অপটিক্যাল মার্কেটিং, আমরা যে এমসিকিউ পরীক্ষা দেই, সেই এমসিকিউ পরীক্ষার যে উত্তরপত্র প্রণয়ন, সেটাও আমরা এখন আহ, তথ্য এবং প্রযুক্তিকে ব্যবহার করে করতে পারতেছি। আচ্ছা, এখন শিশু শিক্ষায় আমাদের কি কি সুবিধা আছে? আমরা আজকে বাচ্চারা বর্ণ ক খ গ ঘ এবিসিডি শিখতে পারতেছে কার্টুন দেখে দেখে। ঠিক আছে? কার্টুন দেখে দেখে বই, বর্ণ শেখার সুযোগ আছে, উচ্চারণ শেখার সুযোগ তাদের আছে। পাঠদান হচ্ছে গল্পের মাধ্যমে, গল্প বা বিভিন্ন ঘটনা তার সামনে উপস্থাপন করার দ্বারা স্থির বা চলমান চিত্রের সাহায্যে অত্যন্ত ফলপ্রসূ ভাবে আমরা শিক্ষার্থীদের সামনে, সেটা শিশু শিক্ষার্থী হোক বা বড় শিক্ষার্থী হোক, তাদের সামনেও আমরা এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারি। আচ্ছা, এখন আমরা যে ই বুক দেখলাম একটু আগে ছবিতে, সেই ই বুক আমাদের আহ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সেই ই বুকের একটা আহ নাম, সরকারি একটা ইবুক ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ebook.gov.bd। সাধারণত যে সকল ওয়েবসাইটের সাথে .gov
শব্দটা উল্লেখ থাকে সাধারণত সেই ওয়েবসাইট গুলো সরকার নিয়ন্ত্রিত হয়, গভর্নমেন্ট নিয়ন্ত্রিত হয়। এখন যে কোনো শ্রেণীর যে বোর্ড বইগুলা, সেই বইগুলা আমরা ইবুক আকারে তৈরি করতেছি। ই স্কুল প্রতিষ্ঠা আমাদের সরকারের আইসিটি মন্ত্রণালয়ের একটা অনেক বড় বড় অবদান। আমরা যে বোর্ডের বইগুলো আমাদের ইন্টারমিডিয়েটে যে বাংলা বা ইংরেজি, এখন আইসিটিও বোর্ড বই বের হয়ে গেছে এবছর থেকে, এগুলো আমরা একসময় ইবুক আকারে পেয়ে যাব। আমাদের ছোট ক্লাসগুলোতে, নবম দশম বা তার চেয়েও ছোট ক্লাসগুলোতে আমাদের ইলেকট্রনিক যে বুক, ই বুক আমরা পেয়ে থাকতেছি। শুধু এই ই বুক গুলো আমরা পাঠ্য বই হিসাবে ব্যবহার করতেছি তা না, এগুলোকে আমরা ডাউনলোড করতেছি বিনামূল্যে, এটার সুযোগ আছে। আচ্ছা, এই যে ইলেকট্রনিক লার্নিং, সেটা যে মাধ্যমে যে শর্টেই হোক না কেন, এই ইলেকট্রনিক লার্নিং এর একটা বড় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্যই একটা বড় সুবিধা হচ্ছে teachers.gov.bd। আমাদের বর্তমান সরকার এই খুব যুগোপযোগী একটা পদক্ষেপ নিয়েছেন শিক্ষার্থী এবং শিক্ষকের সুবিধার্থে। শিক্ষক বাতায়ন, যেটাকে আমরা আসলে শিক্ষক বাতায়ন নামে চিনি, সেই শিক্ষক বাতায়ন থেকে আমরা ডিজিটাল কন্টেন্ট শিক্ষকরাও ডাউনলোড করতে পারে, শিক্ষার্থীরাও ডাউনলোড করতে পারে। মুক্ত পাঠ, এই মুক্ত পাঠও একটা আমাদের শিক্ষার ডিজিটালাইজেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমরা শিক্ষক বাতায়ন থেকে যে কোনো ক্লাসের, যে কোনো সাবজেক্টের, যে কোনো টপিকের বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট আমরা সেখান থেকে গ্রহণ করতে পারি। শুধু তাই না, আমাদের বর্তমানে শিক্ষক.com, আইসিটি শিক্ষা.org, 10minuteschool.com, এই ধরনের ই লার্নিং ওয়েবসাইট বেশ জনপ্রিয়তা পেয়েছে। খান একাডেমি, এটা যদিও এটা বাংলাদেশের প্রেক্ষিতে নয়, বাট শিক্ষা ক্ষেত্রে ই লার্নিং এর ক্ষেত্রে একটা যুগোপযোগী একটা শিক্ষা প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে। আমি সব জিনিসগুলোকে সাধারণত লাল কালি দিয়ে মার্ক করে দেই, যে জিনিসগুলো বেশি হাইলাইট করার মতো, যাতে আমাদের শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়, যাতে আমাদের সহজে চোখ পড়ে। এজন্য আমি চেষ্টা করি যে প্রত্যেকটা তোমাদের অনলাইনের পড়ার সাথে ছবিকে নিয়ে আসতে। আমার প্রত্যেকটা স্লাইডের সাথে আমি ছবিকে রাখি, সেটা স্টিল পিকচার হোক বা মুভিং পিকচার হোক, যাতে আমাদের শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। আর যে অংশগুলো বিশেষ করে অবজেক্টিভ বা সাবজেক্টিভ যেটাই হোক ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোকে আমি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি, তোমরা একটু সহজে দেখে নিতে চেষ্টা করবে। আচ্ছা, তো এই ছিল আমাদের ইলেকট্রনিক শিক্ষা। আচ্ছা, এখন আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা এখন আমাদের প্রচলিত, যেমন আমরা এখন ফেসবুকে এখন আমরা ক্লাস করতেছি, তোমরা এখন ক্লাস করতেছো, ফেসবুক লাইভে ক্লাস করতেছো, আমি স্ট্রিমিয়ার দিয়ে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে অনেকে জুমে ক্লাস করে, ঠিক আছে, অনেকে আছে গুগল মিটে ক্লাস করে। এই জিনিসগুলো আমাদের কাছে মোটামুটি পরিচিত। আহ দেখা যাচ্ছে যে জুমে আমরা স্ক্রিন শেয়ার দিতে পারি। আমি দুইটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যেটা আমাদের কাছে কম পরিচিত। নাম্বার ওয়ান, ওয়েব এক্স। ওয়েব এক্সটা আমাদের অনেকের কাছে পরিচিত না, আমরা হয়তো বা নাম শুনি না, এই জন্য আমি জিনিসটা এনেছি। যেটা নাম জানি সেটার প্রতি আগ্রহ কম থাকে, এটা আমরা জানি, আমাদের ভিতরে এরকম একটা ভাব থাকে। এই জন্য যে দুই একটা জিনিস আমাদের একটু কম জানা আছে, সেই জিনিসগুলো আমি একটু হাইলাইট করি। এখানেও আমাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বা অনলাইন মিটিং এর মাধ্যমে আমরা ক্লাস করতে পারি বা যোগাযোগ করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুমে আমরা যেমন স্ক্রিন শেয়ার দিতে পারি, ওয়েবএক্সেও আমরা স্ক্রিন শেয়ার দিতে পারি, আমরা অনলাইন মিটিং এ অংশগ্রহণ করতে পারি। একটা অত্যন্ত বড় বিষয় হচ্ছে যে অনেক সময় যেগুলা স্ক্রিন শেয়ারিং ভিডিও কনফারেন্সিং ওয়েবসাইট, সেগুলোতে একটা নির্দিষ্ট গণ্ডি বেঁধে দেওয়া থাকে। যেমন জুমে আমরা 100 জনের বেশি একসাথে অংশগ্রহণ করতে পারবো না, তো এরকম কিছু বিষয় থাকে। বা দেখা যাচ্ছে যে জুমে ফ্রি ভার্সন আছে, আবার পেইড ভার্সন আছে। তো আমাদের ওয়েবএক্সে আমরা একসাথে সহস্রাধিক, মানে অনেক হাজারের উপরেও আমরা ভার্চুয়াল মিটিং এ কোনো একটা ক্লাসরুমে হোক বা কোনো একটা কোম্পানির মিটিং এ হোক, বোর্ড মিটিং এ হোক, যেটাই হোক, আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি। আমি ওয়েবসাইটটা আন্ডারলাইন করে দিয়েছি, webex.com, আমরা একটু দেখে নিব। তো এটা আমাদের অনেকের হয়তো বা এটা সম্পর্কে জানা নাও থাকতে পারে, জানা সুবিধার্থে আমি উল্লেখ করেছি। আচ্ছা, আরেকটা জিনিস হয়তো বা আমাদের অনেকেরই জানা নাই, সেটা হচ্ছে ওয়েবাইনার। ওয়েবাইনার সম্পর্কে হয়তো আমরা একটু কম জানি। তো এই দুইটা টপিক আমি উল্লেখ করেছি যাতে এই দুইটা আমাদের জানা হয়ে যায়। ওয়েবাইনার কি? একটা ওয়েব বেস সেমিনার, যেখানে আমরা প্রেজেন্টেশন করতে পারি,
যেখানে আমরা লেকচার দিতে পারি, যেখানে আমরা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারি, যেখানে আমাদের কোনো একটা সেমিনারকে সঞ্চালন করা সম্ভব হয়। ঠিক আছে, এটা অনলাইন সেমিনারের মতোই, যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে আহ, করে থাকি। আচ্ছা, এখন আমাদের দেশে ওয়েবাইনারের প্রচলনটা কম, এই জন্য আমি এটাকে উল্লেখ করেছি। উন্নত দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে ওয়েবাইনারের প্রচলনটা বেশি। এখানে একজন হোস্ট থাকবে, আর ওয়েবাইনার হোস্টিং প্রোভাইডার যতগুলো অ্যাটেন্ডেন্স আছে তাদের কাছে সেমিনারের আকারে সেই ক্লাসটাকে প্রোভাইড করবে, বা সেই সেমিনারটাকে প্রোভাইড করবে, বা সেই ওয়ার্কশপ বা লেকচার যেটাই আমরা বলি না কেন সেটাকে প্রোভাইড করবে। তোমরা ওয়েবএক্স মিটিং এবং ওয়েবাইনার এই দুইটা আজকে গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো যাদের আগ্রহ আছে, বা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারো ওয়েবাইনার বা ওয়েবএক্স এর, যে এটার ফিচার গুলো কি কি, আমাদের নতুন কিছু তথ্য আমাদের এখানে জানা যাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো। আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় আমাদের তথ্য প্রযুক্তি কিভাবে শিক্ষার ক্ষেত্রে প্রভাব ফেলে। এরপরে চলে আসবো আমরা চিকিৎসাতে। আমাদের চিকিৎসা ডেফিনেটলি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, সেটা আমার দেশেই হোক বা আমার দেশের বাইরেই হোক। বিভিন্ন যন্ত্র, বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করতে পারতেছি। এখন এই যে যন্ত্র বা সফটওয়্যার, আমরা এখানে একটা যন্ত্রের ছবি দেখতেছি, সেখানে একজন মানুষ শুয়ে আছে। এখন এই যে যন্ত্র, সেটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে হোক বা ওষুধের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে হোক, বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন সফটওয়্যারও ইউজ করি। এই সফটওয়্যার গুলো কি করে, রোগের লক্ষণগুলো বা আমরা রক্ত, মলমূত্র, যেগুলা আমাদের মুখের লালা, থুতু বা যে ধরনের জিনিসই হোক, আমরা সেগুলোকে অ্যানালাইসিস করি, কম্পিউটারে ইনপুট দেই। তারপরে আমাদের সেগুলো আমাদের রোগের সাথে কম্পেয়ার করে আমাদের সম্ভাব্য রোগ কি হইতে পারে সেটা আমাদেরকে বলে দেয়। তো চিকিৎসার ক্ষেত্রে আগের চেয়ে, আগে যেমন হাতুড়ে ডাক্তারের একটা সমস্যা এখনো আছে আমাদের দেশে, তো এই জিনিসগুলো ছিল। এখন সে ধরনের হাতুড়ে ডাক্তারের বা যারা আসলে প্রশিক্ষিত না, তাদের দৌরত্ব কমে গেছে, এখন চিকিৎসার মান অনেক উন্নত হয়ে গেছে। তো এই সম্ভাব্য রোগের ক্ষেত্রে আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। আচ্ছা, এরপর একটা ছবি দেখি, এখানে আমি দেখতেছি যে মোবাইল থেকে হাত বের হয়েছে, সে একটা টেলিস্কোপের সাহায্যে পরীক্ষা করতে যাচ্ছে। বোঝানো হয়েছে যে এখন ডাক্তার সাহেব আমার মোবাইলের ভিতরে আছে, আমার প্যান্টের পকেটে থাকে। ঠিক আছে, ডাক্তার সাহেব আমার পার্সের পকেটেই হোক বা প্যান্টের পকেটেই থাকে। কিভাবে থাকে? কারণ তাকে আমি মোবাইলে সরাসরি কন্ট্যাক্ট করে টেলিমেডিসিনের মাধ্যমে সুবিধা নিতে পারি। টেলিমেডিসিনের মাধ্যমে সুবিধা নিতে পারি। এখন টেলিমেডিসিন সরাসরি মোবাইলের থ্রুতেও হইতে পারে, অথবা এইভাবে হইতে পারে, যেটা আমরা এখন দেখতেছি। এখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা কথা বলতেছেন একজন ডাক্তারের সাথে, তার হয়তোবা কোনো চিকিৎসা পরামর্শ নিচ্ছেন, অথবা কোনো প্রবলেম শেয়ার করতেছেন। ডাক্তার আমাকে, আমি আমার ঘরেই বসে আছি, ডাক্তার সাহেবও তার চেম্বারেই বসে আছে। তো দুইজন তার স্ব জায়গাতেই বসে আছি, আমার ডাক্তার সাহেবের কাছে যাওয়াও লাগে নাই। শুধুমাত্র তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আমার আহ যেটা অসুখ বা যেটা সমস্যা সেটা তার সাথে শেয়ার করতে পারতেছি। আমি যে কোনো পরামর্শ নিচ্ছি। তো এইটাকে আমরা বলতেছি টেলিমেডিসিন। আমরা এখন সেটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই হোক বা অন্য কোনো ভিডিও ছাড়াই হোক, সেটা আমরা গ্রহণ করতে পারি। এখন এইখানে আমাদের কিছু বিষয়, আমি যে কোনো স্থান থেকে অল্প সময়ে নিতে পারতেছি। আমাকে ডাক্তারের সিরিয়াল ধরা লাগতেছে না, লাইন ধরা লাগতেছে না। আহ এটার যে একটা পেরেশানি, সেই পেরেশানি থেকে আমি বেঁচে যাচ্ছি। আমার তুলনামূলকভাবে খরচও কম হচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে পেমেন্ট থাকলেও সেটা আমি অনলাইনে পেমেন্ট করে দেওয়ার সুযোগ আছে, বা অন্য কোনো ব্যবস্থা আছে। বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকেও আমি পরামর্শ নিতে পারি। শুধু না, দেশের ডাক্তার, দেশের বাইরের ডাক্তারের কাছ থেকেও আমি আহ অনেকে দেখা যাচ্ছে যে দেশের বাইরে ইন্ডিয়া চলে যায়, বা দেখা যাচ্ছে যার আরো বেশি টাকা আছে সিঙ্গাপুরে চলে যায়, ইউএসএ চলে যায়। তো সেখানে যাওয়ার আগেই সেই সকল ডাক্তারের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা সেই তথ্যগুলোকে তার অ্যাপয়েন্টমেন্টের সাহায্যে নিতে পারি। শুধু তাই না, আমরা দূরবর্তী জায়গা হোক বা প্রত্যন্ত অঞ্চলে হোক বা দুর্গম এলাকা হোক, যেখানে একদম গ্রাম এলাকা, রিমোট এরিয়া বা পাহাড়ি এলাকা, বা যেখানে সাধারণত যাতায়াত করাটা মুশকিল, সে সকল জায়গাতেও আমাদের দেশেও কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় আমরা এই টেলিমেডিসিন সেবাকে গ্রহণ করতে পারতেছি। কম্পিউটার টমোগ্রাফি একটা উন্নত ধরনের রোগ নিয়ন্ত্রণ যন্ত্র। এই টমোগ্রাফিও আমাদের এখন অনেক জায়গায় অ্যাভেলেবল হয়ে গেছে।
হাসপাতালের ব্যবস্থাপনা থেকে শুরু করে চিকিৎসা এবং রোগীর যাবতীয় বিষয়াবলীও এখন আমরা কম্পিউটারের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারতেছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চিকিৎসার কিছু গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে চেষ্টা করব। সেটা হচ্ছে, আগে ছবি দেখি, আমি যে কোনো জিনিসই তোমাদের সামনে ছবি আকারে উপস্থাপন করি। এখানে কি দেখা যাচ্ছে? নাম দেখা যাচ্ছে যে ই হেলথ কার্ড, একটা সুন্দর কার্ডের ছবি দেখতেছে। আমরা যেমন এটিএম কার্ড ব্যবহার করি ব্যাংকে, ওই টাইপের কিছু কার্ড। আমরা যেমন ভিসা কার্ড ব্যবহার করি, ডেবিট কার্ড ব্যবহার করি, সে ধরনের একটা কার্ড। সেখানে নাম আছে ইলেকট্রনিক হেলথ কার্ড, পার্সোনাল হেলথ রেকর্ড সিস্টেম। আচ্ছা, রিচেল ব্রাউন নামে এক ভদ্র মহিলার ছবি দেওয়া আছে, যার ব্লাড গ্রুপ এ বি পজিটিভ। আচ্ছা, এখন এই যে রিচ ব্রাউন, সে ভদ্র মহিলার কার্ডে আমরা কি দেখতে পাই? একটা চিপ লাগানো আছে। তার নিচের দিকে দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এখন এইটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক হেলথ কার্ড বা ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড। এখন এই যে ইলেকট্রনিক হেলথ কার্ড বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড, সেখানে কি হয়? সেখানে আমাদের ডেটাবেজের ভিতরে, আচ্ছা ডেটাবেজ একটা বিষয়, এখন ডেটাবেজ কি সেখানে এখন যাব না, ডেটাবেজের টপিক এখানে নাই। বাট এতটুকু বলি, যেখানে আমাদের বিভিন্ন তথ্যকে মানে সংরক্ষণ করে রাখা হয়। কি ধরনের তথ্য? সেটা রোগীর রোগ সংক্রান্ত তথ্য হইতে পারে, বা রোগ সংক্রান্ত তথ্যের আলোকে ডাক্তার সাহেব যেগুলো রিপোর্ট দেন, সে রিপোর্টের তথ্য হইতে পারে, বা ব্যবস্থাপত্র বলে দেন সেগুলা হইতে পারে, বা ভবিষ্যতে সে কি অসুখ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হইতে পারে, কি ধরনের সে পথ্য খাবে, মেডিসিন খাবে, বা কি ধরনের ব্যবস্থাপত্র সে অবলম্বন করবে, সমস্ত কিছুই আমাদের এই ই হেলথ কার্ডের ভিতরে সংরক্ষিত থাকে। এটা আমার বাংলাদেশে এখনো এত অ্যাভেলেবল হয় নাই। এটা যদি অ্যাভেলেবল হয়, এটা অনেক ভালো হয়। দেখা যাচ্ছে যে কোনো একজন ভদ্র লোক বা ভদ্র মহিলার 10 বছর 15 20 বছর আগে তার কি অসুখ হয়েছিল, সেটাও এই ইলেকট্রনিক হেলথ কার্ডের ভিতরে সংরক্ষিত থাকবে, যেটা খুব সহজেই ডাক্তার সাহেব সেটা দেখে পরবর্তীতে তাকে সহজে প্রেসক্রাইব করতে পারবে। এখানে আমাদের সঠিক রোগ নির্ণয় সুবিধা এবং রোগীর যে হেলথ হিস্টরি, সেই অতীত হেলথ হিস্টরিটাও খুব সহজে আমাদের জানা যায়। আচ্ছা, তো আমাদের চিকিৎসা মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। আমি চেষ্টা করেছি যতটুকু সহজভাবে উপস্থাপন করা যায় ততটুকু সহজভাবে উপস্থাপন করতে। আচ্ছা, এরপরে আসি অফিস। এখন অফিস আমাদের অটোমেটেড হয়ে গেছে, অটোমেশন হয়ে গেছে। ঠিক আছে, অফিস এখন অটোমেটিক ভাবেই চলে। আচ্ছা, একটা ছবি দেখি। এখানে আমার একটা অফিস, ধরো এটা একটা অফিস রুম। এখানে আমাদের লাইট থেকে শুরু করে এসি, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে টেম্পারেচার, স্মার্ট টিভি থেকে শুরু করে সবকিছুই দেখো, দুই হাত দিয়ে একজন একটা ট্যাব ধরে আছে। তো এখান এক জায়গা থেকে এই সব কিছু টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়, স্মার্ট টিভি নিয়ন্ত্রণ করা যায়, সিসিটিভি, লাইট, এসি, উইন্ডো, যে ব্লাইন্ড স্লাইড গুলো থাকে সেগুলোকেও আমরা রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা 360 ডিগ্রি একটা ভিউ দেখব। একটা অফিসের বিভিন্ন তালা, যে ফ্লোর, সে ফ্লোর গুলোতেও আমরা ফ্লোর গুলোর একটা 360 ডিগ্রি একটা ভিউ দেখতেছি। এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে পুরো অফিসের 360 ডিগ্রি পুরা অ্যাঙ্গেলটাই এখন আমরা অটোমেটেড হয়ে যায়। দেখা যাচ্ছে যে কোনো একটা অফিসের যদি 2টা বা 3টা ফ্লোর মিলে অফিস থাকে, তো এক ফ্লোরের সাথে আরেক ফ্লোরের আমরা নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। অথবা দেশের ভিতরে যদি বাসস্থানের ছিল, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো, যেহেতু আমাদের লোডশেডিং এর কারণে আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল, ওয়াইফাই চলে গিয়েছিল। আচ্ছা, বাসস্থান, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা মোবাইলের সাহায্যে আমার বাসার যে কোনো অংশকে আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। এটাকে আমরা বলতেছি স্মার্টফোন। এখানে আমাদের হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, এরপরে আসি আমাদের যে বাসস্থান দেখলাম, আমি দ্রুত করতেছি। বাসস্থানের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, স্মার্ট হোমের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মোশন সেন্সর। মোশন সেন্সরের সাহায্যে আমরা খুব সহজেই স্মার্ট হোমকে মনিটর করা যায়। কোনো অযাচিত ব্যক্তি যদি প্রবেশ করে সেটাকেও ট্র্যাক করা যায়, অথবা সিকিউরিটি অ্যালার্ম বাজানোর পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে পুলিশকেও অবহিত করা সম্ভব হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাসস্থানের অংশ। আচ্ছা, এরপরে দেখি বিনোদন বা সামাজিক মাধ্যমের কি বিষয়গুলো আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশন, আসলে এটা টিভি না,
নর্মাল টিভি না, এটা হচ্ছে আমাদের আইপি টিভি, ইন্টারনেট প্রোটোকল টিভি, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। এখন ইন্টারনেট প্রোটোকলের সাহায্যেও আমরা বিশ্বব্যাপী সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, যেটা এখন আমাদের আহ, আহ, যোগাযোগকে বা আমাদের বিনোদনকে বা সামাজিক মাধ্যমকে অনেক বেশি উন্নততর করেছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে নেটফ্লিক্স। তোমরা নেটফ্লিক্স সম্পর্কে অনেকেই জানো। নেটফ্লিক্স হচ্ছে একটা আহ, বিজ্ঞাপন ছাড়াই আমরা স্ট্রিমিং সার্ভিসকে নিতে পারি, যেটাকে আমরা টিভি শো বা সিনেমা দেখতে পারি বিজ্ঞাপন ছাড়াই, যেটা অনেক সময় আমাদের কাছে আনন্দদায়ক হয়। এটা ডেফিনেটলি আমাদের নিবন্ধন ভিত্তিক, এটাকে আমরা ডাউনলোড করে অফলাইনেও দেখতে পাই। আচ্ছা, আর এই জিনিসের সাথে সবাই আমরা পরিচিত, এটাকে বলতেছি আমরা ফেসবুক। মার্ক জুকারবার্গ সাহেব আমাদের এই 2004 সালে এই ফেসবুক সম্পর্কে প্রথম পরিচয় করিয়ে দেন। এখানে আমরা কি করতে পারি কি পারি না সেটা আমার চেয়ে তোমরা অনেকেই ভালো জানো, তো এটাতে আমরা ব্যাখ্যায় যাব না। এরপরে আমরা চলে যাচ্ছি, আমার সময় যথেষ্টই কম, প্রায় আর 1 মিনিট আছে। আমি বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমার ওয়াইফাই চলে গিয়েছিল। এখানে আমরা 5 জনের ছবি দেখতে পাচ্ছি: রিচার্ড স্টলম্যান, হ্যাডলি স্টিভ চ্যান, জাওয়াদ করিম, মার্ক জাকারবার্গ। এখন এই যে জাওয়াদ করিম, সে বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানির নাগরিক। সে আমাদেরকে ইউটিউবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। আচ্ছা, এই ওয়েবসাইটটি বর্তমানে গুগল কিনে নিয়েছে, কারণ এটার জনপ্রিয়তা আমরা জানি যথেষ্ট বেশি। টুইটার পশ্চিমা দেশগুলোর কাছে অনেক জনপ্রিয়। আহ ছোটখাটো কোনো ঘটনা ঘটলেই আমরা টুইট করি, আমরা যারা ইউজ করে তারা টুইট করে থাকে, এটা জনপ্রিয় বিষয়। ইনস্টাগ্রাম, আমরা ছবি বা 15 সেকেন্ডের কোনো ভিডিও আপলোড করতে চাইলে সহজে ইনস্টাগ্রামে করতে পারি। এটা আমাদের অনলাইনে ভিডিও বা ছবি শেয়ারিং এর একটা ওয়েবসাইট। তো এই ছিল আমাদের বিনোদন সংক্রান্ত বিষয়। আর শেষ টপিক হচ্ছে আমাদের মাস মিডিয়া বা সংবাদ মাধ্যম। আমরা মাস মিডিয়া সাহায্যে অনলাইনে বা আমরা যে কোনো তথ্যকে বা গণমাধ্যমে তথ্যকে পেতে পারি। ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে সরাসরি সম্প্রচার সম্ভব হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল। অনলাইন নিউজ পোর্টাল মানে হচ্ছে কোনো মুদ্রিত সংবাদপত্র বা সাময়িকের অনলাইন সংস্করণ, যেটা সরাসরি আমরা অনলাইনে পেয়ে থাকি। এই হচ্ছে আমাদের অনলাইন নিউজ পোর্টাল। আর লাস্ট টপিক হচ্ছে আমরা ব্লগ। যারা ব্লগ করে থাকে তাদেরকে ব্লগার বলে। এটা অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা। এখানে আমরা আমাদের মতামতকে প্রকাশ করতে পারি, আমরা আমাদের ফিলিংস গুলোকে শেয়ার করতে পারি। তো এই ছিল আমাদের বিশ্বগ্রামের বিভিন্ন ক্ষেত্রে, বিশ্বগ্রামের ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব।